হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব স্ট্যাটিক্সের পার্ট 2 এবং এর দ্বিতীয় অংশ একটা বের করব। এখানে শুধুমাত্র অঙ্ক করাবো। দেখো, আগের দিন ক্লাসে করেছিলাম কি, যে ভরকেন্দ্র কী জিনিস, সেন্টার অফ মাস কি বলা হয়েছিল, এটা একটা ইউনিক পয়েন্ট, ইউনিক, যার মধ্য দিয়ে বল প্রয়োগ করলে কি হয়, শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়। যদি এটা একটা বস্তু হয়, যদি এর ভরকেন্দ্র এদিকে হয়, আমি যদি বলটা এরকম প্রয়োগ করি, অর্থাৎ কি এর ক্রিয়ারেখাটা কোথায় হচ্ছে, ভরকেন্দ্রের মধ্য দিয়ে আমি একটা বল এরকম প্রয়োগ করলাম, সেটা কিন্তু এটা F1 আর এটা F2। তাহলে F1 এর ক্রিয়ারেখা কিন্তু ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে না। তো এই বলের প্রভাবে কী হবে, লিনিয়ার প্লাস রোটেশনাল দুটো মোশন দেখা যাবে, অর্থাৎ কি বস্তুটা ঘুরতে ঘুরতে গতিশীল হবে। আর এখানে শুধুমাত্র কি হবে, লিনিয়ার, তাই তো। আর এটা বলেছিলাম কি, ভর ভ্রামক, ভর কোনো একটা তলের সাপেক্ষে ভর ভ্রামক সমান কী হবে, ওই বিন্দুটার ভর ইন্টু লম্ব দূরত্বের গুণফল। এবং সেন্টার অফ মাসের সাপেক্ষে ভর ভ্রামক কত বলেছিলাম, শূন্য হয়। আর আরেকটা কী বলেছিলাম, যে কোনো একটা ধরনের বস্তু আছে, যদি এটা সেন্টার অফ মাস হয়, তাহলে এর এইদিকে ভর ভ্রামক এবং এদিকে ভর ভ্রামক সমান হবে। এবং কি বলেছিলাম, একদিকে যদি পজিটিভ হয় আর একদিকে নেগেটিভ হবে, বা এদিকে যদি নেগেটিভ হয় এদিকে কী হবে, পজিটিভ হবে। এগুলো আগের ক্লাসে বলেছিলাম, একটু দেখে নেবে। আরটা কী করেছিলাম, যে সেন্টার অফ মাসের অবস্থান, পজিশন, কী বলছিলাম, যে XCM ইকুয়াল টু কী ছিল, সামেশন অফ XI ডিভাইডেড বাই সামেশন অফ MI। ঠিক সিমিলারলি কথা হবে YCM সমান কি লিখবো, সামেশন অফ MIYI বাই সামেশন অফ MI। ঠিক ZCM ছিল একই রকমভাবে, এখানে ওয়াই জায়গায় কী হবে, জেড হবে। আর যদি অবস্থান ভেক্টর দিয়ে লেখা হতো তাহলে কেমন হতো, যে RCM সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টর সমান কথা হবে সামেশন অফ MIRI ডিভাইডেড বাই সামেশন অফ MI। এখান থেকে কী বের করেছিলাম, ভরকেন্দ্রের বেগ বের করেছিলাম, VCM কত ছিল, সামেশন অফ MIVI ডিভাইডেড বাই MI। এবং কি ধরেছিলাম, যে সামেশন অফ MI ইকুয়াল টু ক্যাপিটাল M। এখান থেকে ত্বরণ বের করেছিলাম কত, ACM ইকুয়াল টু সামেশন অফ MIAI ডিভাইডেড বাই সামেশন অফ MI। এগুলো আমরা নির্ণয় করেছিলাম। এবং কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে কি বলেছিলাম, যে যেমন ZCM ছিল, ZCM কত হবে, সামেশন অফ MIZI বাই সামেশন অফ MI। এগুলো হচ্ছে কি, যে বস্তুগুলো আমি পৃথক পৃথক কাউন্ট করতে পারছি তার জন্য এগুলো অ্যাপ্লাই করেছিলাম। আর যদি বললাম যে কন্টিনিউয়াস কেস হয়, তখন কেমন হবে ফর্মুলাটা, 1/m, এটা সামেশন অফ MIটাকে কত ধরছি, সামেশন অফ MIটাকে ধরা হয়েছে কি M। তো সেই এমটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ এটা XDM। ঠিক সিমিলারলি 1/m ইন্টিগ্রেশন অফ YDM, 1/m ইন্টিগ্রেশন ZDM। মানে একটা দূরত্ব কল্পনা করব, এবার একটা ক্ষুদ্র মাস নেব, এখানে ডিএম হচ্ছে, কারণ কি আমি এই ধরনের অর্ডার আমি নির্ণয় করবো, আজকে করাবো এটা। তাহলে এর এখানে যে ভর, এর ভরকেন্দ্র কোথায় অবস্থিত, তাহলে আমার জানা আছে, বলো তো কোন বিন্দুতে হবে এর ভরকেন্দ্র, জানি না, এই মুহূর্তে জানি না। তাহলে কোনটাকে M1 ধরবো, কোনটাকে M2 ধরবো, এর মধ্যে কোনটা M1 কোনটা M2 ধরবো, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, একটা ক্ষুদ্র অংশ নিতে হবে, আর তার ভরটা কী হবে, ডিএম। সবই আসবো আজকে। এখান থেকে দেখবে বলেছিলাম ভরকেন্দ্রের বেগ, মনে আছে নিশ্চয়ই, ধ্রুবক থাকবে। যদি এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, কত ছিল, যে
সি এম ইকুয়াল টু কত এসছে সামেশন অফ এম আই ভি আই, এটা ডিভাইড বাই আমি কত করেছি, এটা এম করে দিলাম, কথা না, এটা এম ভি লিখতে পারি, তাই পি সি এম মোমেন্টাম অফ সেন্টার অফ মাস ইকুয়াল টু সামেশন অফ পি আই লিখতে পারি মোমেন্টাম অফ পার্টিকেলস, ডি পি সি এম বাই ডি টি, এটা কথা হবে সামেশন অফ ডি পি আই ডি টি। যদি কি বলেছিলাম যে এফ এক্সটার্নাল যদি 0 হয় তাহলে ভরবেগ কি থাকবে, ধ্রুবক থাকবে, তাই তো, তখন এই পিটা কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ কী হলো যে ভরবেগ কী হবে, ভরকেন্দ্রের ভরবেগ, সেন্টার অফ মাসের ভরবেগ কি বলেছিলাম, হয় একই থাকবে, হয় স্থির থাকবে, নতুবা সরল রেখা বরাবর গতিশীল, তাই তো, এটা আগে বলেছিলাম ক্লাসে, তোমরা দেখে নেবে। আজকে আমি এখান থেকেই শুরু করছি, এখান থেকেই শুরু করব। দেখো এই একটা অঙ্ক দেখো যে এম এ এবং এম বি সেট 2 এর, তোমাদের বইয়ে হয়তো 19 নম্বর অঙ্কটা হবে, 19 নাম্বার, সেট 2 19, চেক করে নেবে আমার পুরনো বই। এম এ এবং এম বি দুটো বস্তু পরস্পরে কী হচ্ছে, আকর্ষণ বলের প্রভাবে এগিয়ে আসছে, একটা স্থির বল, এই বলটা হতে পারে কি, নিজেদের মধ্যে আকর্ষণ বল হতে পারে মহাকর্ষ বল, এখানে দেওয়া হয়েছে কি এফ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এর ভরকেন্দ্রে কোনো গতি থাকবে না, অর্থাৎ কি ভরকেন্দ্রের অবস্থানটা সবসময় স্থির থাকবে, বাইরে থেকে যদি ফোর্স না অ্যাপ্লাই করা হয় তাহলে কী হবে, ভরকেন্দ্রের অবস্থান স্থির থাকবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। সলিউশন দেখো, ধরে নাও এটা হচ্ছে এম এ, এটা এম বি, এম এ এম বি এরা পরস্পর আকর্ষণ বল প্রভাবে এগিয়ে যাচ্ছে। আমি কোনো একটা তল নিলাম, এখান থেকে আমি এর সাপেক্ষে নির্ণয় করে দেখাচ্ছি, তাহলে এখান থেকে এর দূরত্ব হচ্ছে কত, x1 বা এক্স এ, এবং এখান থেকে এর দূরত্ব হচ্ছে কোনটা, এক্স বি, ঠিক আছে, এটাকে নাম দিলাম আমি পি কিউ, তাহলে কী লিখবো, পি কিউ তলের সাপেক্ষে এম এ ও এম বি এর অবস্থান যথাক্রমে কত হবে, এক্স এ ও এক্স বি। তাহলে ভরকেন্দ্রের অবস্থান কত হবে, তাহলে এক্স সি এম এর অবস্থান কত হবে, m1 x1 প্লাস m2 x2, এটাই তো ফর্মুলা, সামেশন অফ এম আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই। আমি এখন করাচ্ছি সব কি ডিসক্রিট কেসে, অর্থাৎ কি যে বস্তুগুলো আমি পৃথক পৃথক, দেখো এই একটা ভর, এই একটা ভর পৃথক পৃথক দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা m1 x1 প্লাস m2 x2 ডিভাইড বাই কত, m1 প্লাস m2, এটা ইউজ করবো, কথা হচ্ছে এম এ এক্স এ প্লাস এম বি এক্স বি ডিভাইডেড বাই m1 প্লাস m2, অর্থাৎ কি এম এ প্লাস এম বি। এটা হচ্ছে কি প্রাথমিক অবস্থায় কোনো একটা মুহূর্তে ভরকেন্দ্রের অবস্থান, যে কোনো মুহূর্তে, কোনো একটা মুহূর্তে ভরকেন্দ্রের অবস্থান, কোনো একটা মুহূর্তে সেন্টার অফ মাস এর অবস্থান। এরপর কি বস্তু দুটো কী হচ্ছে, একটা আকর্ষণ বলের প্রভাবে এগিয়ে আসছে, তাহলে এও গতিশীল আছে কোন দিকে, এই বস্তুটা গতিশীল আছে এই দিকে, আর এ গতিশীল আছে এদিকে, সেটা কার জন্য হচ্ছে, একটা স্থির বলের জন্য হচ্ছে, তাহলে কী থাকবে, একটা ত্বরণ থাকবে। আমি ধরে নাও কোনো একটা সময় ছেড়ে দিলাম, এরকম করে ছেড়ে দিলাম,
প্রাথমিক বেগটা কত 0 ধরে নিলাম, তারপর গতিশীল হচ্ছে। বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এফ, আকর্ষণ বল এফ, তাহলে এম এ এর ত্বরণ সমান কত হবে, গো ত্বরণ সমান এ আরে A1 নাম দিলাম, A1 করলাম, কত হবে এটা, জানি এফ ইকুয়াল টু এম এ পড়া আছে নিশ্চয়ই, তাহলে এ কত হয়, এফ বাই এম হয়, কার ত্বরণ নিয়েছি, এম এর, তাহলে কত হবে এফ বাই এম এ, ঠিক আছে। সিমিলারলি বি বস্তুর অর্থাৎ কি এম বি এর ত্বরণ কত হবে, A2 ইকুয়াল টু এফ বাই এম বি। তাহলে দেখি এই বলটা এখানে এলো ধরে নাও, আর এই বলটা এখানে এলো, এটা হচ্ছে কত, এর সরণ হচ্ছে এস এ, আর এর সরণ হচ্ছে কত, এস বি। তাহলে এম এ বস্তুর সরণ কত হবে, এস এ সমান কত লিখব, ধরে নিচ্ছি কি কোনো একটা মুহূর্তে যখন স্থির আমি ছেড়ে দিয়েছি, ছাড়ার মুহূর্তে আগে প্রাথমিক বেগ কত ছিল, 0 ছিল, তারপর ছেড়ে দেওয়ার পর তারা এগিয়ে আসছে, অঙ্কটা পড়বে তাহলে বুঝতে পারবে, কত হবে হাফ A1 টি স্কোয়ার, এখানে লিখবে টি সময় পর, এম এ বস্তুর সরণ হচ্ছে এটা, আর এম বি বস্তুর সরণ কত হবে, এস বি ইকুয়াল টু হাফ A2 টি স্কোয়ার। তাহলে দেখো তো এর অবস্থানটা কি হচ্ছে, বাড়ছে না কমছে, কি হচ্ছে এর অবস্থানটা, তাহলে এম এ টি সময় পর এম এ এর অবস্থান কত হবে, প্রাথমিক অবস্থান কত ছিল এক্স এ, তার থেকে কী হয়েছে সে আগিয়ে গেছে মানে বেড়ে গেছে, তাহলে এক্স এ প্লাস এস এ, কত হবে এক্স এ মানটা, এক্স এ প্লাস হাফ A1 টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এম বির অবস্থান কত হবে, অবস্থান কত হবে, এটা নাম দাও, অবস্থানটা কত, ব্র্যাকেটের নাম দাও এক্স এ ড্যাশড, অবস্থান এক্স বি ড্যাশড, কত হবে, দেখো এখানে ছিল কত এক্স বি ছিল, এখন সে কী হয়েছে আরও কাছে চলে এসছে, মানে এর দিকে চলে এসছে, তাদের কি কম হয়ে গেল, এটা মাইনাস, তবে এক্স বি মাইনাস এস বি, এর অবস্থানটা কী হচ্ছে, এর কাছের দিকে আসার জন্য বিয়োগ করলাম, আর এটা দূরের দিকে যাওয়ার জন্য যোগ করে দিলাম। তুমি ত্বরণটাকে মাইনাস প্লাস ধরেও করতে পারো, এখানে ত্বরণটাকে প্লাস একটা মাইনাস ধরেও করতে পারো, আমি তোমাকে ডাইরেক্ট ছবি থেকে দেখাচ্ছি বলে আমি ওটা করলাম না। তাহলে এটা হচ্ছে কি নতুন অবস্থান, অর্থাৎ কি এক্স বি মাইনাস হাফ A2 টি স্কোয়ার। তাহলে এই নতুন অবস্থানে ভরকেন্দ্র কোথায় হবে, অর্থাৎ এক্স সি এম ড্যাশ কোথায় হবে, এম এ ইন্টু কথা হবে এক্স এ ড্যাশ প্লাস এম বি এক্স বি ড্যাশ ডিভাইড বাই কথা হবে M1 প্লাস M2, এর মানগুলো বসাও, কত হয় দেখো, এম এ ইন্টু এর মান কত, এক্স এ প্লাস হাফ A1 এর মান কোনটা গো, এফ বাই এম এ বসিয়ে দিলাম, এফ বাই এম এ ইন্টু টি স্কোয়ার প্লাস এম বি ইন্টু এক্স বি মাইনাস হাফ এফ বাই এম বি টি স্কোয়ার ডিভাইড বাই এম এ প্লাস এম বি। ঠিক আছে, আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি।
কত আসছে সিম্পলিফাই করে দেখো এখানে এক্স এ এম এ অর্থাৎ কি এক্স সি এম ড্যাশ কী লিখতে পারি, এটা এক্স এ এম এ, বা এখানে ভালো করে লেখো এম এ এক্স এ। তারপর দেখো তো এম এর সাথে এম এ গুণ হচ্ছে কেটে যাবে, তো কত থাকবে হাফ প্লাস হাফ এফ টি স্কোয়ার। সিমিলারলি কত হবে এম বি এক্স বি, আবার এখানেও দেখো এম বির সাথে এম বি কেটে যাবে, থাকবে কত মাইনাস হাফ এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। তো এটা কেটে গেল, থাকলো কি পড়ে এম এ প্লাস এক্স এ প্লাস এম বি এক্স বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। ঠিক আছে, এইটা আর এইটা দেখো তো মিলিয়ে দেখো তো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন, তা মিলিয়ে দেখো 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন মিলিয়ে দেখো তো একই রকম তো, সমান কি লিখবো এক্স সি এম, অর্থাৎ কি ভরকেন্দ্র হচ্ছে গতিহীন, বাইরে থেকে বল প্রয়োগ না করায়, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে ভরকেন্দ্র স্থির থাকে। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারলে নোট করে নাও অঙ্কটা। এরপর দেখো একটা অঙ্ক এরকম আছে যে একটা ত্রিভুজ আছে, ধরে নাও, তোমাদের উদাহরণে করা আছে অঙ্কটা, তবু দেখাচ্ছি আমি। 3টে ভর আছে, বলা আছে দেখবে 1 গ্রাম 2 গ্রাম এবং 3 গ্রাম। 3টে ভর একটা ত্রিভুজের 1 মিটার বাহু। আমি ধরলাম কোনটা, এখানে রাখা আছে কোনটা এম এ, এখানে রাখা আছে এম বি, আর এটা হচ্ছে এম সি। এটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, এর বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে নির্ণয় করতে হবে আমাকে। বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বলে দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ, এরকম টাইপের অঙ্ক দিলে কি করব, একটা ভরকে দেখো অবস্থান বলে দেয় নাই, আমি ধরে নিলাম কি যে এটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত একটা ভর, এটা হচ্ছে কি 0,0-তে অবস্থান। কারণ কি বলেছিলাম, একটা প্লেন নিয়েছিলাম, যে কোনো তলের সাপেক্ষে বলা আছে, দেখো ভর ভ্রামকের সংজ্ঞাতে বা ভরকেন্দ্রের এগুলো সংজ্ঞাতে বলা আছে দেখবে R1 R2 বা X1, এগুলো কি X1 X2টা যে কোনো একটা তল থেকে দূরত্ব, সেই দূরত্বটার জন্য আমি কী করলাম, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিলাম, একটাকে মূলবিন্দু রেখে দিলাম। তাহলে একটাকে যদি মূলবিন্দু রাখা হয় তাহলে স্থানাঙ্ক কথা হচ্ছে 0,0, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এটা কথা হবে এক্স অক্ষের উপরে আছে, তাহলে কথা হবে এটা আমার A,0, কারণ কি ওয়াই অক্ষ বরাবর 0। এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে কি এর উচ্চতা, তাহলে এটা কত হচ্ছে A/2, হবে কি না। আমাকে কিন্তু এটা দরকার নেই, দরকার আছে কোনটা, এটা। তাহলে এটাকে বের করার জন্য আমি এটাকে ধরলাম। তাহলে সমত্রিভুজ উচ্চতা কত হয়, সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু, অর্থাৎ কত আসছে √3/2 ইন্টু এ। তাহলে দেখো তো এখান থেকে এক্স অক্ষ কত এসেছি A/2, তারপর হচ্ছে কত √3/2 ইন্টু এ, কত হলো √3/2 ইন্টু এ, এটা কী হলো ওয়াই স্থানাঙ্ক, আর এক্স কত হবে তাহলে A/2। তাহলে এখান থেকে কত এলাম A/2, তারপর এখান থেকে উঠছে কত √3/2 এ, তাহলে আমি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। দেখো এরপর এম এ এম বি এবং এম সি 3টে বস্তুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে ভরকেন্দ্রের অবস্থান কত হবে, তাহলে দেখো এখানে যে দুটো আছে এক্স আর ওয়াই আছে, তা 2 ডাইমেনশনাল যদি হয় তাহলে কীভাবে নির্ণয় করতে পারি আমি, যে এক্স অক্ষ বরাবর থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে এক্স সি এম কত হবে, এক্স সি এম এম এ এক্স এ প্লাস এম বি এক্স বি প্লাস এম সি এক্স সি ডিভাইডেড বাই কত হবে
এম এ প্লাস এম বি প্লাস এম সি। দেখো তো এম এ বস্তুর এক্স অক্ষের স্থানাঙ্ক কত? 0। এটা হচ্ছে কি এক্স এ, এটা হচ্ছে কি এক্স বি, আর এটা হচ্ছে কি এক্স সি। কত হচ্ছে এম এ ইন্টু 0 প্লাস এম বি কত আছে? এম বি ইন্টু কত? এ প্লাস এম সি কত আছে? এম সি ইন্টু এ বাই 2 ডিভাইডেড বাই কত হবে? এম এ প্লাস এম বি প্লাস এম সি। সিমিলারলি কত হবে? ওয়াই সি এম কত হবে? সামেশন অফ এম এ এক্স এ প্লাস এম বি এক্স বি, সরি ওয়াই বি, ওয়াই এ প্লাস এম বি ওয়াই বি প্লাস এম সি জেড সি ডিভাইডেড বাই এখানেও মান বসিয়ে দাও। এটা হচ্ছে কত? 0, প্রথমটা 0, দ্বিতীয়টা 0, শুধু একটা থাকবে। অর্থাৎ কত আসছে? ওয়াই সি এম ইকুয়াল টু কত আসবে এখানে? দেখো ওয়াই এ 0 ওয়াই বি 0, তাই তো? প্রথমে 0 প্লাস 0 প্লাস দেখো এটাও 0 ওয়াই বি ওয়াই এ 0 এখানে থাকবে। প্রথমে এম সি ইন্টু √3/2 ইন্টু এ ডিভাইডেড বাই এম এ এম বি প্লাস এম সি। তুমি বইয়ের অঙ্কটা দেখো, নে মিলিয়ে নাও অঙ্কটা। যদি এটা না বলে এরকম বলতো অঙ্কটা যে 3টে ত্রিভুজ আছে, এটার মধ্যে বাড়ির কাজ, প্রত্যেককে ব্যাসার্ধ হচ্ছে কত? আর। এইভাবে রাখা আছে, এদের ব্যাসার্ধ সমান আর। তাহলে কী হবে? এর কেন্দ্র এবং এর কেন্দ্র যোগ করলে কী হবে? একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহু এ সমান কত হবে? 2r। তাহলে এর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে আমাকে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে করবো কি? এখানেও একই প্রসেস অ্যাপ্লাই করব। আমি ধরে নেবো কোনটা? এটা 0,0 বিন্দুতে আছে, তাহলে স্থানাঙ্ক কত হবে? 2r,0। আর এটা কত হবে? এখানে অর্ধেক কত হবে? আর কত হবে? r, √3/2 ইন্টু এর জায়গায় কত হবে? 2r, √3r। ঠিক আছে, অর্থাৎ কত হবে? r ইন্টু √3r। 3টে স্থানাঙ্ক পেয়ে গেলে একই রকম ফর্মুলা ইউজ করো। 3টে একই রকম গোলক বলা আছে, তাহলে ভর কী হবে? সবারই একই হবে, সেম হবে। অঙ্কটা ট্রাই করো, দেখবে এখান থেকে আসবে কত উচ্চতায়? a/3 উচ্চতায়। অর্থাৎ কি a/3 বলতে কোনটা হবে? আমরা জানি কি উচ্চতা কত আছে? √3/2 ইন্টু 2r। কত আসছে এখানে? √3r, এই উচ্চতা হচ্ছে। আর কোথায় ছেদ করে? কর্ণ 3টে ছেদবিন্দু, আর সরি মধ্যমা 3টি ছেদবিন্দু কোথায় হয়? এ পজিশন যদি হয় তাহলে এখান থেকে উচ্চতা কত হয়? 1/3 উচ্চতা। কত হবে? 1/3 ইন্টু √3r। কত আসছে কেটে গিয়ে? r/√3। এটা দেখবে অ্যান্সার আসবে। অর্থাৎ এই ছেদবিন্দুতে কি হচ্ছে? আমার ভরকেন্দ্র থাকবে, এবং ভরকেন্দ্র কি করে? উচ্চতাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। যদি অঙ্কটা এভাবে না থাকে, এটা চেষ্টা করবে, 4টা গোলক আছে, তাহলে এদের ব্যাসার্ধ হচ্ছে সেম, ভরও সেম ধরলাম। এর ভরকেন্দ্র কোথায় অবস্থান করবে? কর্ণবিন্দুতে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। ভরকেন্দ্র অবস্থান কোথায়? কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। সেক্ষেত্রে কত? দেখো এটাও ধরে নেবে কত? 0,0 ধরে নিলাম। কত হবে? 2r,0। এটা x অক্ষ আর এটা y অক্ষ। তাহলে এর স্থানাঙ্ক কত হবে? দেখো এটা কত হবে? এটা 0 হবে, x অক্ষ হবে 0। কত হবে তাহলে? 0,2r। কত হবে এটা? এদিকে 2r এদিকে 2r, তাহলে 2r, 2r। তাহলে এখানে 3টে ভর ছিল, এখানে আরেকটা যোগতে হবে। কত? md xd, আবার এখানেও যোগতে হবে কি? md।
তখন m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস m4 x4 ডিভাইড বাই কত হবে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 অর্থাৎ কি 4m। কত হবে ycm কত হবে m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 প্লাস m4 y4। এখানে লিখে দিচ্ছি x1 এর মান হচ্ছে কত, x1 সমান 0, x2 সমান হচ্ছে 2r, y2 x3 সমান কত হবে 2r, আর x4 এটা x4 কত হবে 0। সিমিলারলি কত হবে y1 ইকুয়াল টু 0, y2 ইকুয়াল টু কত হবে 0, y3 ইকুয়াল টু কত হবে 2r, আর y4 ইকুয়াল কত হবে 2r। অঙ্কটা এই দুটো চেষ্টা করো বাড়িতে, খুবই ইজি অঙ্ক, ফর্মুলায় ফেললেই অঙ্কটা হয়ে যাবে, নোট করে নাও। দেখো আর ব্যাসার্ধের একটা গোলক থেকে গোলকের এক পাশে ব্যাসের উপর আর ব্যাসের একটা গোলক কেটে নেওয়া হলো। কেমন ছবিটা, এটা হচ্ছে কি আর ব্যাসার্ধের একটা গোলক, এর এক পাশে ব্যাসের উপর আর ব্যাসার্ধ আর আর ব্যাসের একটা গোলক কেটে নেওয়া হলো, অর্থাৎ কি এরকম একটা গোলককে কেটে নেওয়া হলো। তাহলে এটি যদি কেটে নেওয়া হয় কেমন থাকলো পড়ে, শুধু এইটুকু অংশ পড়ে রইল, তাহলে সেই অংশটার ভরকেন্দ্র কোথায় অবস্থান করবে। প্রাথমিক অবস্থা কেমন ছিল, গোলকটা এরকম ছিল, ধরুন সমগ্র ভর হচ্ছে কত m। এই অঙ্কটা দুভাবে করা যায়, একটা হচ্ছে কি আমি যা কার সাপেক্ষে নির্ণয় করব, মানে যে প্লেনটা নেবো সেটা কোথায় নেবো, আমি ভরকেন্দ্রও নিতে পারি বাইরেও নিতে পারি। আমি বাইরে নিয়ে করছি, তারপর ভরকেন্দ্র নিয়ে দেখিয়ে দেবো একটু, ঠিক আছে। ধরুন আমি এখানে প্লেন কল্পনা করছি ঠিক এর স্পর্শক বরাবর, আমি অঙ্কটা বোঝাচ্ছি, প্রথমে দেখে নাও। তাহলে প্রথমে ছিল কি এটা সমগ্র ভর, কোথায় ভরকেন্দ্র ছিল, ঠিক এখান থেকে কত আর দূরত্বে ভরকেন্দ্র ছিল, যেহেতু ব্যাসার্ধ আর, গোলকের ভরকেন্দ্র থাকে কোথায় একদম মিডিলে। এগুলো তোমাদের পড়তে বলেছিলাম, তবু আমি নেক্সট ক্লাসে বলবো। একটা গোলকের কেন্দ্রে থাকবে কি আর ভরকেন্দ্র। এরপর এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে অবশিষ্ট এই অংশটা আর একটা এই অংশটা। তাহলে এটাকে যদি m হয় এটা হবে কত, এই অংশটা হচ্ছে m1 আর এই অংশটা হচ্ছে কি m2। আমাকে নির্ণয় করতে হবে কি m1 এর ভরকেন্দ্র কোথায়। তাহলে এর সাপেক্ষে এর ভরকেন্দ্র ছিল কোথায় হবে, এর ভরকেন্দ্র এখানে থাকবে, থাকবে কি না। এই যে গোলকটা কেটে নেওয়া হয়েছে, যে এই গোলকটা এটা কত ব্যাস বলা আছে আর ব্যাসের গোলক কেটে নেওয়া হয়েছে, তাহলে এর ভরকেন্দ্র থাকবে এই জায়গাতে, আর কত হবে r/2 থাকবে। তাহলে এখান থেকে দূরত্ব কত হবে, এটা তো আর আছে, তাহলে এখান থেকে হচ্ছে আর প্লাস কত হবে এখান থেকে r/2, অর্থাৎ কত হবে m2টা পেলাম, এর করসপন্ডিং x2 কত হলো r প্লাস r/2, r প্লাস r/2 অর্থাৎ 3r/2। এটা হচ্ছে কত m ইন্টু এটা xcm কততে xcm ইকুয়াল টু r। এখানে দেখো তো এই অবশিষ্ট অংশে ভরকেন্দ্র কোথায় জানি না, আমি ধরে নিলাম কি এর ভরকেন্দ্র হচ্ছে x এ, আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে ফর্মুলা কি m ইন্টু xcm সমান কথা হবে m1 x1 প্লাস m2 x2, এটাই তো ফর্মুলা, m1 x1 প্লাস m2 x2। তাহলে দেখো গোলকের ভর হচ্ছে কত, গোলকের ভর সমান m, কত ব্যাসার্ধে আমাকে এর ভরটা বের করে নিতে হবে আর ব্যাসার্ধের। তাহলে এটা লিখতে পারি তো 4/3, আমি এটাকে চাকতি ধরে নিলে কি হবে, চাকতি ধরতে পারি, চাকতি গোলকে ধরতে পারো, কোনো অসুবিধা নাই। মানে গোলকের ভর m অর্থাৎ কি 4/3 পাই r3, এর ভর হচ্ছে m, কত হবে m/r3। তাহলে এইটুকুর আয়তন কত হচ্ছে 4/3 পাই, 4/3 পাই r/2 হোল কিউব ভাগ কত হবে
এম ইন্টু 4/3 আর কিউ বাই 8 ডিভাইডেড বাই 4/3 আর কিউ এম বাই 8। তাহলে কেটে নেওয়া অংশের ভর বা কেটে নেওয়া অংশের ভর আমি ধরলাম কি m2 ইকুয়াল টু কত হবে m/8। অবশিষ্ট অংশের ভর m1 ইকুয়াল টু কত হবে সমকোটা ভর হচ্ছে m, এইটুকু হচ্ছে কত m/8, m মাইনাস m/8 অর্থাৎ সমান 7m/8। তোমরা চাকতি ধরে করবে, চাকতি ধরে দেবে, এর মানটা কত আসবে 1/4 চলে আসবে, 1/4 m/4, এটা m/4 আসবে। ঠিক আছে, এরপর দেখো তাহলে কেটে নেওয়া অংশের এখানে যে নাম দাও, যদি এটা পি কিউ নাম দিলাম পি কিউ, তাহলে পি কিউ এটাও পি কিউ, একই রকম সব পি কিউ, তাই তো। তাহলে পি কিউ তল থেকে কেটে নেওয়া অংশের অবস্থান কত হবে, কেটে নেওয়া অংশের ভরকেন্দ্রের অবস্থান, সেন্টার অফ মাস এর অবস্থান কত হবে, কত বললাম r প্লাস r/2, r প্লাস r/2 অর্থাৎ কত হবে 3r/2। অবশিষ্ট অংশের অবস্থান এখানে ধরবে কত, এটাকে x2, অবশিষ্ট অংশের অবস্থান x1 ইকুয়াল টু x ধরলাম, x এটা ধরি, তাহলে আমরা কি জানি m1 xcm ইকুয়াল টু m2 x2, তাই তো। অর্থাৎ কত হবে m xcm প্লাস ইকুয়াল টু m1 x1 প্লাস m2 x2। মানগুলো পুট করো, m ইন্টু এর মান কত বললাম r ইকুয়াল টু m1 বলতে কোনটা m1, এটা হচ্ছে m1 7 m/8, x1 কোনটা অবশিষ্ট অংশের x, এটা বের করতে হবে, প্লাস m2 বলতে কোনটা m/8, অবস্থান কোনটা 3r/2। এখান থেকে x এর মানটা বের করতে পারবে না, কত হবে বলো তো x এর মানটা, তবে m সব কেটে দাও, mগুলো সব কেটে দাও, তাহলে কি করে এখানে দেখো 3, তাহলে r মাইনাস 3r/16 ইকুয়াল টু 7/8x, 16 মাইনাস 3 কত হবে 13, অর্থাৎ কি 13r/16 সমান 7/8x। কেটে দাও, 8 দুগুণে 16, আর কত হবে x ইকুয়াল টু 13/14। দেখো অঙ্কটা ভালো করে, এরপর দেখো যদি তুমি সেন্টার অফ মাস এর সাপেক্ষে নির্ণয় করতে তাহলে কত হতো, সেন্টার অফ মাসের রেসপেক্টে করলে কত হতো, শুধু এই মানটা 0 হয়ে যেত। ঠিক আছে, যদি আমি তলটাকে এখানে কল্পনা না করে, অঙ্কটা নোট করে নিয়েছো নিশ্চয়ই, আমি যদি তলটাকে এখানে কল্পনা না করে আমি যদি এখানে কল্পনা করতাম, এখানে কল্পনা করলে কত হতো xcm ইকুয়াল টু 0 হতো। তলটা যদি এখানে কল্পনা করতো তাহলে কী হতো x2 ইকুয়াল টু কত হতো, x2 কত হতো আমার এখান থেকে 2 অর্থাৎ r/2, আর এটা নির্ণয় করতে হতো কত আসতো, এখানে মানটা বসা হতো, তাহলে কত
এটা জিরো হয়ে গেল তো, এক্স সিএম জিরো হবে, কারণ কি এটা এই দিয়ে কল্পনা করেছি, এখানে আর সিএম যেখানে এক্স সিএম আর ছিল সেটা জিরো হয়ে গেল, কারণ যেটা তলটা কোন দিকে গেছে, ভরকেন্দ্র দিয়ে গেছে। তাহলে ওই ভরকেন্দ্র এবং তল হচ্ছে কি একই বিন্দু, একই প্লেনের উপর অবস্থিত, এটা দূরত্ব হচ্ছে কি জিরো, কি জিরো ইকুয়াল টু কত হবে 7m/8 ইন্টু এক্স প্লাস কত আছে এটা m/8 ইন্টু কত দূরত্ব বললাম r/2, r/2 কত আসছে দেখো, এটা mm ক্যান্সেল আউট করে দাও, তাহলে -7/8 এক্স সমান r/16, কত আসছে এখানে 8 দুগুণে 16, তো এক্স সমান কত হবে -r/14 আসছে, এটা r/14। তলটা দেখো প্রথমে ছিল এখানে, আমি এখানে নিয়ে এলাম, কত সরণ ঘটলাম, আর সরণ ঘটলাম, এখান থেকে আর বিয়োগ করে দাও তো, এখান থেকে আর বিয়োগ করো, দেখো এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা একই আসছে কিনা। এবার মাইনাস সাইনটা কী নির্দেশ করবে, এটা ডান দিকে না বাঁ দিকে, প্লাস এলে এদিকটা প্লাস হলে কী হবে, এই দিকটা হবে প্লাসের দিক, আর এটা হচ্ছে কি মাইনাসের দিক, এই চিহ্নটা নির্দেশ করবে কি এই দিকে সরে এসছে, মানে যাবে না ভর, ওই দিকে যাবে না ভরকেন্দ্র, ভরকেন্দ্র হবে কোন দিকে, এই দিকে। অর্থাৎ এরটা যদি প্লাস ধরি অ্যান্সার আসবে মাইনাস, এটা যদি মাইনাস ধরি অ্যান্সার আসবে প্লাস। এখান থেকে তুমি বিয়োগ করো, এখান থেকে আর বিয়োগ করো, দেখো r-13/14, আর কত আসছে r/14, এক অ্যান্সার এসছে, হয়ে যাবে অঙ্কটা নিশ্চয়ই। তোমরা সেম টাইপের অঙ্ক করবে, এটাকে গোলক না ধরে করবে কি চাকতি, চাকতি সব একই রকম হবে, খালি এই ভরগুলো পরিবর্তন হয়ে যাবে, ভর কত হবে এখানে πr² আসবে, তখন এখানে ক্ষেত্রফল দিয়ে করেছি, তখন কী করবে চাকতি যদি ঘনত্ব ধরো, চাকতিটা খুব পাতলা চাকতি ধরে নেবে, এবং একক ক্ষেত্রফলের ভর হচ্ছে এম রো ধরে নেবে, একক ক্ষেত্রফলের ভর হচ্ছে রো, তাহলে তখন কী করবো πr² করবো এটা, অর্থাৎ কত আসবে এটা m/4 আসবে। সেক্ষেত্রে আমরা করবো কি πr² ভর হচ্ছে m, একে কত πr², আর r/4 ভর কত হবে, m/4 আসবে অ্যান্সারটা, একটা হবে m/4 আর একটা হবে 3m/4, বোঝা গেল জিনিসটা, শুধুমাত্র m এর মানটা চেঞ্জ হবে, m/4 আর 3m/4। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো অঙ্কটা, এই একটা ছিল কি বর্গাকার পাত ছিল, তোমাদের একটা বইয়ের অঙ্ক আছে, দেখবে বইটা খুলবে, অনুশীলনীতে আছে, করা নেই, দেওয়া আছে, চারটা কোণ, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আমি এর একটা পার্টকে কেটে নেবো, আউট করে দেবো, আর এর ভর হচ্ছে কত, আমি ধরলাম 4m, বলতে এটার অংশ হচ্ছে m, এটার ভর m, এটার ভর m, এটার ভর m, বাহুর দৈর্ঘ্য কত এ। এর যদি একটা অংশ কেটে বাদ করে নেওয়া হয়, অর্থাৎ কি এই অংশটা কেটে বাদ করে নেওয়া হলো, বের করে নিলাম, তাহলে এই অবশিষ্ট অংশের ভরকেন্দ্র কোথায় হবে, কার সাপেক্ষে করবো, এই বাহু সাপেক্ষে করবো না সেন্টার অফ মাসের সাপেক্ষে করবো, তোমরা যেটা খুশি করবে তোমরা। আমি আজ এটা পরে এটা এখানে দেখাই, আমি সেন্টার অফ মাসের সম্পর্কে দেখাই, তাহলে এখানে একটা তল কল্পনা করলাম, তাহলে এম কত হলো, এটা এক্স সিএম কত হবে 0, কারণ আমি তলটা কল্পনা করেছি কোন দিকে, এর ভরকেন্দ্র দিয়ে কল্পনা করেছি, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু দিয়ে, যে ছেদবিন্দুটা কী হয় ভরকেন্দ্রের অবস্থান, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ঠিক আছে। এরপর দেখো আমাকে অবস্থান নির্ণয় করতে হবে, এর ভরকেন্দ্র কোথায় হবে এবং এর ভরকেন্দ্র কোথায় হবে, আমাকে এটা বের করতে হবে, কত x2 = আমি x ধরলাম, এখানে m2 কত হবে, m2 মানটা, মোট যদি 4m হয় কত হবে, এটা m, এটা m, এটা m, কত হবে 3m,
এটা ভর কত m1 ইকুয়াল টু m। এরপর হচ্ছে কি এখান থেকে এর ভরকেন্দ্র অর্থাৎ কি এই পজিশন থেকে এর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে নির্ণয় করতে হবে আমাকে। বাহু কত বলেছে, এটার মান বলা আছে a, তাহলে এটা a/2, এটাও a/2 হবে কি হবে না? এটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি হবে, এটা কত হবে 45 ডিগ্রি হলো। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে tan 45 এর মান কত হবে লম্ব বাই ভূমি, তাহলে এটা যদি a/2 হয় তাহলে এটা কত হবে a/2 হবে, হতে হবে। একটা বড় ক্ষেত্রে চারটে বাহুর মান হচ্ছে a, তাহলে এই বাহুটা যদি a হয় এটাও a হবে, এটাও a হবে, সবগুলো a হবে, তাহলে এটা a/2, এটাও a/2। এবং এই কোণটা যদি 45 হয় তাহলে কি বললাম যে এই বাহুটা সমান এই বাহুটা, কারণ tan 45 সমান হচ্ছে 1, অর্থাৎ কি লম্ব ইকুয়াল টু ভূমি। তাহলে এটা হচ্ছে কি উচ্চতা, ভরকেন্দ্র কোথায় থাকবে, এখানে নাম দাও পি না এক্স ওয়াই, এটাকে ও নাম দিলাম আর এটাকে জেড নাম দিলাম। তাহলে কেটে নেওয়া অংশের ভরকেন্দ্রের অবস্থান, এটা লিখছি না এখন, পরে করছি। কোথায় হবে বললাম, তাহলে এটা ধর কত ও জেড সমান কত বললাম a/2। আমাকে ভরকেন্দ্রের অবস্থান কোত্থেকে নির্ণয় করতে হবে, এখান থেকে, অর্থাৎ কি এই দিকের অংশ কত 2 আর এদিকে হচ্ছে কত 1, 2:1 এর মতো যদি ভাগ করে তাহলে এদিকে হচ্ছে 2 আর ওদিকে 1, কত হবে x1 এর মান কত হবে 3, সরি 2/3 ইন্টু a/2, অর্থাৎ কত হবে a/3। ভরকেন্দ্র অবস্থান হলো কোথায় a/3। তাহলে আমি দেখো m1 x1 ইকুয়াল টু সরি m ইন্টু এক্স সিএম ইকুয়াল টু m1 x1 প্লাস m2 x2 মানগুলো সব পেয়ে গেছি, মানগুলো বসালেই হবে। ঠিক আছে, তাহলে মনে করি বর্গক্ষেত্রের প্রতিটি বর্গক্ষেত্রে মোট ভর 4m। ঠিক আছে, কেটে নেওয়া অংশের ভর m সমান কোনটা লিখলাম m1 করে দিলাম, এটাকে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য। বর্গক্ষেত্রের ভরকেন্দ্রগামী PQ, এর নাম দিয়ে দিলাম কোনটা PQ, PQ তল এর সাপেক্ষে কেটে নেওয়া অংশের ভর কত হবে, সরি কেটে নেওয়া অংশের অবস্থান কত হলাম x1, সেটা মানটা কত হবে নির্ণয় করব। এখানে দেখো কত পাচ্ছি এক্স ওয়াই ও, ত্রিভুজ এক্স ওয়াই ও এর ও জেড হচ্ছে কি উচ্চতা, সমান কত হবে a/2। যেহেতু অ্যাঙ্গেল কত হবে ও ওয়াই জেড ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা যদি ভরকেন্দ্র হয় ও ড্যাশ, তাহলে সেন্টার অফ মাস ও ড্যাশ কত হবে 2/3 ইন্টু ও জেড, অর্থাৎ 2/3 ইন্টু a/2 সমান a/3, অর্থাৎ কেটে নেওয়া অংশের ভরকেন্দ্র এর অবস্থান
1 ইকুয়াল টু a/3। মোট ভর কত m1, কেটে নেওয়া অংশে ভর হচ্ছে m, অবশিষ্ট অংশের ভর কত হবে, অবশিষ্ট অংশের ভর m2 ইকুয়াল টু 3m, আর সেন্টার অফ মাস ধরলাম কত x, ছোট হাতে x। তাহলে কি ফর্মুলা ইউজ করবো আমি, 4m ইন্টু 0, কারণ এর ভর কেন্দ্র 0তে আছে, এটা লেখার দরকার হয় না, কত হবে, অতএব 4m ইন্টু 0 সমান কি লিখতে পারি আমি, m1 x1 কি m1 m1 কত m1 x1 প্লাস m2 x2, অর্থাৎ কত হবে m ইন্টু x কত এসছে গো, x1 a/3 প্লাস m2 মান কত 3m ইন্টু x। এটা 0 হয়ে গেল, তাহলে কত পড়ে আমার এখানে, দেখো mm ক্যান্সেল আউট হয়ে যাবে, চারদিক থেকে m আউট হয়ে গেল, অর্থাৎ মাইনাস a/3 ইকুয়াল টু 3 ইন্টু x, অর্থাৎ x ইকুয়াল টু a/9, অর্থাৎ ভরকেন্দ্রের অবস্থান কোথায় হচ্ছে a/9-এ। দেখো a/9 বলতে মাইনাস a/9 বলতে কোন দিকে অবস্থান করছে, কোন দিকে, এই দিকে অবস্থান করছে, তাই তো, এটা হচ্ছে কত a/9, এখান থেকে এইটুকু অবস্থান হচ্ছে a/9। তোমরা কি করবে, এই তলের সাপেক্ষে নির্ণয় করে দেখবে তো বাড়িতে কত হয়। তাহলে এখানে যেটা 0 ধরেছিলাম সেটা কত হতো, a/2 হতো, এখানে xcm কত আসতো, a/2 আসতো, ঠিক আছে। তাহলে দেখো কত অ্যান্সার আসবে, দেখবে এক্ষেত্রে এখান থেকে করবো, দেখো এটা কমে এসছে তো, তাহলে a/2 থেকে বিয়োগ করে দাও, a/2 থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে, কত আসবে দেখো a/2 মাইনাস কত আছে a/9, অর্থাৎ যোগ করা বিয়োগ করা একই ব্যাপার, কারণ বিয়োগ চলে আসছে, আলটিমেট বিয়োগটা হবে কত আসলে কত 7a/18, এটা হবে অ্যান্সার। তোমাদের বইয়ে মনে হয় অ্যান্সার দেওয়া আছে, দেখবে 7/8a, যাদের বই আছে তারা ঠিক করে নেবে, এটা 8 হবে না 18 হবে। তাহলে এর সাপেক্ষে নিলে কোনটা হবে 7a/18, এর সাপেক্ষে নিলে কত হবে a/9, যে কোনো একটা করবে, সবটাই ঠিক। খালি অঙ্কটা করার সময় এই তলটা ছবিতে দেখিয়ে দেবে এবং বলে দেবে যে এই তলের সাপেক্ষে আমি করছি, বা এই অক্ষের সাপেক্ষে, অক্ষ বা তল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো এটাও তোমাদের বই আছে, এটাও আমি ক্যালকুলেশনটা শর্টে করব। এটা হচ্ছে m1 আর এটা m2, এটা ফ্রিভাবে ঝোলানো আছে কপি কল দিয়ে। এখানে হচ্ছে কি ভরকেন্দ্রের ত্বরণ কত হবে, ভরকেন্দ্রের ত্বরণ কত সংক্ষেপে লিখলাম, বুঝতে পারছো নিশ্চয়ই। তো সংস্থাটা যদি m1 গ্রেটার দেন m2 হয়, তাহলে ভরকেন্দ্রের ত্বরণ কত হবে, ত্বরণের ফর্মুলা কি জানি আমরা, acm ইকুয়াল টু লিখতে পারি তো m1 ai সামেশন অফ বাই mi হবে। এরপর দেখো তো যদি ফ্রি বডি ডায়াগ্রাম করো, এর কাজ করছে কোন দিকে m1g, ওপর দিকে কাজ করছে t। যদি সংস্থার ত্বরণটা এদিকে হয়, সংস্থার ত্বরণ প্রথমে বের করবো, তারপর ভরকেন্দ্র। যদি এ ত্বরণ এদিকে হয়, অর্থাৎ কি এটা নিচেতে নামছে এ ত্বরণে, তাহলে ওপর দিকে কাজ করছে কি m1a, তাহলে এখান থেকে আসছে কত t ইকুয়াল টু m1a প্লাস t ইকুয়াল টু t প্লাস m1a, t প্লাস m1a ইকুয়াল টু m1g। ঠিক এটা কাজ করছে কোন নিচের দিকে, m2g নিচের দিকে কাজ করছে, এটা ওপর দিয়ে উঠছে এ ত্বরণে, t কাজ করছে উপর দিকে, নিচের দিকে কাজ করছে m2a, ঠিক আছে। তাহলে এখান থেকেও আসবে কেমন ইকুয়েশনটা, যে t ইকুয়াল টু m2a প্লাস m2g,
তোমরা আগে করেছো, আমি যদি গুরুত্ব দিচ্ছি না এর প্রতি। তাহলে এই ত্বরণের মানটা কত হবে দেখেছো? কত হবে ত্বরণের মানটা? কত হবে ত্বরণের মানটা বললাম, মনে আছে নিশ্চয়ই শর্ট ফর্মটা? ত্বরণ ইকুয়াল টু কত হয়? এ ইকুয়াল টু লব্ধি ওজন, একটা কাজ করছে নিচের দিকে, একটা হচ্ছে ওপর দিকে। কত হবে? m1 মাইনাস m2 ইন্টু জি ডিভাইডেড বাই মোট ভর m1 প্লাস m2, এটা হচ্ছে ত্বরণের মান। এবার এখানে আমি যদি ফর্মুলাটা ইউজ কেমন করব, যে এফেক্টের চিহ্ন দিচ্ছি না, কত লিখছি? ACM লিখছি। কত হবে? m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যেহেতু দুটো ভর আছে তাই এটুকু করলাম, আমি ভেক্টর চিহ্ন ইউজ করলাম না, এটা ভেক্টর চিহ্ন ফর্ম মানে জেনারেল ফর্ম ছিল এটা। তাহলে এখানে কত আসবে? a1 এর মান কোনটা হবে, a2 এর মান কোনটা হবে? দেখো এর ত্বরণটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে এ, তো এটাকে যদি প্লাস এ ধরি তাহলে কত হচ্ছে? a1। এটা ত্বরণ কোন দিকে? ওপর দিকে এ, তাহলে ধরলাম কত? মাইনাস এ, অর্থাৎ কত? a2। তাহলে একটা ত্বরণ যদি প্লাস হয় আর একটা কী হবে? মাইনাস হবে, কারণ একটা হচ্ছে নিচের দিকে নামছে, একটা ওপর দিকে নামছে। অর্থাৎ কত হলো? m1 এর ত্বরণ a1 সমান প্লাস এ, আর m2 এর ত্বরণ a2 সমান মাইনাস এ। অর্থাৎ কথা হবে ACM ইকুয়াল টু m1 ইন্টু কথা হবে a1 বলতে কোনটা? প্লাস 1, তাহলে a মাইনাস প্লাস m2 ইন্টু মাইনাস এ ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখান থেকে a কমন নাও, তাহলে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু এ। এরপর এর মানটা পুট করো, দেখো আসবে কোনটা? m1 মাইনাস m2 m1 প্লাস m2 তার স্কোয়ার ইন্টু জি। এই অঙ্কটা দুবার আছে দুটো জায়গাতে, সেট 1 আর সেট 2 আর সেট 3 আছে, দেখবে এক জায়গায় মান বলে দেওয়া আছে আর এক জায়গায় মান বলে দেওয়া নাই। তাহলে আমি এটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই এতে অভিমুখটা খেয়াল রাখবো, ঠিক আছে? মনে থাকবে নিশ্চয়ই, নোট করে নাও এটাও। আরেকটা অঙ্ক আছে দেখবে, সেটের অঙ্ক আছে, যে একটা পাত্র আছে, চৌকাকৃতি পাত্র, এর হাইট হচ্ছে কত? h1 ইকুয়াল টু 10 সেমি, খালি পাত্র। এর ওজন কত হচ্ছে? m ইকুয়াল টু 200 গ্রাম। এরপর কী করা হলো? এতে জল ভর্তি করা হলো। কত জল ভর্তি করা হলো? ঠিক 6 সেন্টিমিটার জল ভর্তি করা হলো, 6 সেন্টিমিটার। h2 ইকুয়াল টু 6। কত গ্রাম জল? m2 ইকুয়াল টু 500 গ্রাম। তাহলে এই জল ভর্তি চোঙ্গার মানে পাত্রের ভরকেন্দ্রের উচ্চতা কত হবে? অর্থাৎ কি, এটাকে যেটা ভাঙা হয়েছিল কি, যে 10 সেমি পাত্র, এখানে 6 সেমি পর্যন্ত জল ঢালা হয়েছে, এটা হচ্ছে 6 সেমি। এই জলের ওজন হচ্ছে কত? 500 গ্রাম। খালি চোঙ্গার ওজন হচ্ছে কত? 200 গ্রাম। তাহলে মোট ভর কত? 200 প্লাস 500 গ্রাম, অর্থাৎ কি 700 গ্রাম। এটা হচ্ছে ক্যাপিটাল এম করলাম। এর ভরকেন্দ্র কোথায় হবে? XCM ইকুয়াল টু কোথায় হবে? আমি এটা দুটোভাবে ভেঙে নিচ্ছি, একটা হচ্ছে খালি চোঙ, ঠিক আছে, খালি চোঙ, এর ভর কত বলা আছে? এখানে লিখছি m1 ইকুয়াল টু বলা আছে 200, আর x1 কত হবে? একটা সুষম চোঙ, কত উচ্চতা? 10 সেমি উচ্চতা,
তো ভর কত হবে, ঠিক মিডলে থাকবে। কত হবে x1 ইকুয়াল টু কত হবে 10/2 সমান 6 সেন্টিমিটার থাকবে, সরি 5 সেন্টিমিটারে। আরেকটা অঙ্ক ঠিক এই টাইপের অঙ্ক আছে, সেটাকে অন্যভাবে করতে হবে ক্যালকুলেশনটা, ওটা পরে দেখাবো। বোঝা জিনিসটা? তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার, থাকবে কোথায় 5-এ। আরটা কি আছে, আমার এই জল আছে, শুধু জলটাকে আঁকলাম, কত আছে 6 সেন্টিমিটার। আর কি এম ইকুয়াল টু কত বলা আছে, M2 ইকুয়াল টু 500 গ্রাম। আর x2 কত বলা আছে, কত হবে, এর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে ভরকেন্দ্র অবস্থান কোথায় হবে, এর ভরকেন্দ্র 6/2 সমান 3 সেন্টিমিটারে। তাহলে M1 এবং x1, সরি M1 x1 এবং M2 x2, x1 x2টা কী হচ্ছে, এইটা ভরকেন্দ্র আর এটা ভরকেন্দ্র, আর এখানে xm কোনটা হচ্ছে, এটা ভরকেন্দ্র। দূরত্ব জায়গায় কী চলে এলো, এখন ভরকেন্দ্র চলে এলো। তাহলে কী লিখবো, M1 x1 প্লাস এটা কত M2 কত হবে mxcm সমান M1 x1 প্লাস M2 x2। আর এই দুটো মিলেই তো এটা, আমি এটাকে ভেঙে নিয়েছি খালি চোঙ আর এই হিসাবে। কেন ভেঙে নিয়েছি, কারণ আমি এই ফর্মে লিখবো বলে তোমাদেরকে দেখানোর জন্য, ফর্মুলার সাথে ছবিটা ম্যাচ করানোর জন্য, আর কিছু নয়। তো কত আসছে xcm, কত আসছে দেখো তো, M1 x1 প্লাস M2 x2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, কত আসছে M1 মান কত 200 গ্রাম, তাহলে 200 ইন্টু x1 কত 5 প্লাস M2 কত 500 ইন্টু কত হতে আছে 3-এ, এর কত আসছে M1 প্লাস M2 200 প্লাস 500, তাহলে কত আসছে দেখো তো, এখানে 5 দুগুণে 10 আর 15, কত হবে 25, তাই তো, 10 আর 15 35 ডিভাইডেড বাই 700 সমান 5। তাহলে ভরকেন্দ্র অবস্থান কোথায় হবে 5 সেন্টিমিটারে। বোঝা গেছে? আমি এতক্ষণ যা কিছু করলাম সবগুলো কী করলাম, ডিসক্রিট কেসে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আজকাল কন্টিনিউয়াস কেস শুরু করছি না, মানে এই পার্টটা শুরু করছি না, নেক্সট দিনে কন্টিনিউয়াস পার্টের জন্য শুরু করব, তারপরে থিওরি পড়াবো কিছু, দুটো মাত্র কেস দেখাবো, 3 নম্বর কেসটা পরে দেখাবো। আরেকটা অঙ্ক দিলাম তোমাদেরকে বাড়িতে, যে ধরো নাও এই একটা চোঙ আছে, পারো কিনা দেখবে, পারলে বলবে। এটা এর ব্যাস হচ্ছে কত, এর ব্যাস হচ্ছে আর, এর ব্যাস হচ্ছে কত আর স্মল আর, এর দৈর্ঘ্য এল, এর দৈর্ঘ্য L/2। এরা কি আছে, এদের একটাই অক্ষ, মানে এই অক্ষটা হচ্ছে কি কমন অক্ষ, তাহলে এদের ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে, তাহলে এই অক্ষর উপর কোথায় হবে, এটা যদি এল হয় কোথায় আছে, এখানে L/2-তে আছে, 0, ওয়াই অক্ষটা 0 করে দেওয়া আছে। এর কোথায় ভরকেন্দ্র হবে, স্মল এল বাই, সরি এটা তো এল, এটা এল, স্মল L/2, 0, এটা হচ্ছে কোনটা M1, এটা হচ্ছে কোনটা M2। তাহলে M1 M2-র দেখো M1 এটা কথা হচ্ছে x1, এটা M2 এটা x2 জানি। এবার দুটো মিলে এখানে ভরকেন্দ্র কোথায় হবে, ধরুন এখানে কোথাও হলো, এটা হচ্ছে কত x, 0 হবে, কারণ ওয়াইটা 0 হবে। তাহলে এটা লিখতে পারি তো M1 প্লাস M2 ইন্টু x সমান M1 x1 প্লাস M2 x2, আমার কথা হবে M1 ইন্টু x1 বলতে কোনটা L/2 প্লাস M2 ইন্টু x2 বলতে কোনটা, এটা স্মল L/2। এখানে অঙ্কটা করলেই হবে। এরপর এখানে হচ্ছে কি একটা টুইস্ট আছে, যে আমাকে ভরগুলো বলে দেয়নি, ভরগুলো বের করে নিতে হবে। দুটো একই উপাদানের তৈরি, সেম উপাদান, এরও ঘনত্ব ধরে নাও রো, আর এরও ঘনত্ব হচ্ছে রো, দুটো সেম যদি উপাদান হয় তাহলে কত আসবে মানটা, তখন এখানে কি করতে হবে আমাকে, এর ভরটা কত হবে পাই r² ইন্টু এল ইন্টু রো ইকুয়াল হচ্ছে M1, আর হবে পাই r² এল, সরি স্মল এল ইন্টু রো সমান হচ্ছে M2, এটা বের করে নিতে হবে। তারপরে অঙ্কটা করবে, অ্যান্সারটা মিলে যাবে আশা করি।
এখানে আসবে দেখবে অ্যান্সার আর স্কোয়ার এল এক্স সি এম সরি এক্স এম আসবে কত আর স্কোয়ার এল এল প্লাস স্মল এল ডিভাইডেড বাই এল প্লাস ওখানে আসবে এল প্লাস সরি আর স্কোয়ার এল প্লাস আর স্কোয়ার এল, এটা হবে কি এর অ্যান্সার। ক্যালকুলেশন করে দেখবে পারো কি না। ভালো থাকবে এই পার্টের জন্য। আমি আবার কালকে হয়তো সন্ধ্যের দিকে আরেকটা পার্ট দেবো, অঙ্কগুলো করার চেষ্টা করবে। এক্স সি এম দিয়ে যতগুলো উদাহরণ অঙ্ক আছে অর্থাৎ কি ভরকেন্দ্রের অবস্থান দিয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো করবে।